গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা। আজ তৃতীয় পর্ব। না, সুবর্ণলতার শ্বশুরবাড়ির আর কেউ ছাতে উঠবার সিঁড়িটার প্রয়োজন অনুভব করেনি। রান্নাঘরের নিচু ছাদটা তো রয়েছে দোতলায়, তাছাড়া উঠোনটাও রয়েছে অত বড়। এতে আর গেরস্তর কাপড় শুকোতে দেওয়া, বিছানা রোদে দেওয়া কি বড়ি আচার আমসত্ত্ব জারক লেবুর চাহিদা মিটবে না? মিটছে, অনায়াসেই মিটছে। সিঁড়ি থাকলেই বা কেউই তিনতলার মাথায় উঠতে যেত ওইসব বোঝা বয়ে? সুবর্ণলতার সবই খ্যাপামি। বলে কিনা আমিই বইব, তোমরা সিঁড়ি করো, দেখো সারা সংসারের সমস্ত ভিজে কাপড় কাঁথা বিছানার বোঝা বয়ে নিয়ে যাব আমি। আচার আমসত্ত্ব বড়ি তাও তসর মটকা পরে দিয়ে আসবো, নামিয়ে আনবো, কাউকে সিঁড়ি ভাঙতে হবে না। কিন্তু ওর ওই ক্লেশ শিকারের প্রতিশ্রুতিতেও উৎসাহিত হয়নি কেউ। খাওয়া নয়, পড়া নয়, কিনা ছাতে ওঠা, এর জন্যে মানুষের খিদে তেষ্টার মতো ছটফটানি ধরেছে। এটা ন্যাকামির মতোই লেগেছে ওদের কাছে। ন্যাকামি ছাড়া আবার কি? এক টুকরো বারান্দা, ছাদে উঠবার একটা সিঁড়ি, এ যে আবার মানুষের পরম চাওয়ার বস্তু হতে পারে, এ ওদের বুদ্ধির অগম্য। বরং সুবর্ণলতার স্বামীর তীক্ষ্ণ বুদ্ধির কাছে আসল তথ্যটা ধরা পড়েছিল। সুবর্ণলতার এই আকুলতার পিছনে যে কোন মনোভাব কাজ করছে তা আর বুঝতে বাকি থাকেনি প্রবোধের। ছাদে উঠে 5 বাড়ির জানলায় বারান্দায় উঁকিঝুঁকি দেওয়ার সুবিধে, নিজেকে আর 10 জোড়া উঁকিঝুঁকি মারা চোখের সামনে বিকশিত করার সুবিধে, আর বিশ্বাস কি যে ঢিল বেঁধে চিঠি চালাচালির সুবিধাটাও নয়। প্রবোধের তাই সিঁড়িতে প্রবল আপত্তি। সুবোধ বরং কখনো কখনো বলেছে, বোনাসের টাকাটা বেড়েছে, লাগিয়ে দিলে হয় সিঁড়িটা। প্রবোধের প্রতিবন্ধকতাতেই সে ইচ্ছে থেকে নিবৃত হয়েছে সুবোধ। বুদ্ধিমান ভাই যদি বলে, মাথা খারাপ, ওই টাকাটা সংসারের সত্যিকার দরকারি কাজে লাগানো যাবে, নির্বিরোধী দাদা কি সে কথার প্রতিবাদ করে? না করতে পারে? আর সত্যি গেরস্তর সংসারে তো দরকারের অন্ত নেই। বিছানা, বালিশ, জুতো, জামা, র্যাপার, চাদর, এসবে তো ঘাটতি আছেই সব সময়। মুক্তকেশীর তীর্থ খরচ বাবদও কিছু রাখা যায়। পাড়ার গিন্নিরা যখন দল বেঁধে তীর্থধর্ম করতে যান, মুক্তকেশী তাঁদের সঙ্গ না নিয়ে ছাড়েন না। তখন ছুটোছুটি করে টাকাটা জোগাড় করতে হিমশিম খেতে হয় ছেলেদের। হাতে থাকলে, এইসব দরকারি কাজ থাকতে টাকা ঢালতে হবে ইঁটের পাঁজায়। অতএব সুবর্ণলতার কম্পিত আশার কুঁড়ির উপর পাথর চাপা পড়ে। কিন্তু সুবর্ণলতার চাওয়ার সীমানা কি ওইটুকুই মাত্র? এক টুকরো বারান্দা, ছাদে উঠবার একটা সিঁড়ি, ব্যাস, আর কিছু নয়। জীবনভর শুধু ওইটুকুই চেয়েছে সুবর্ণলতা? না, তা নয়। বেহায়া সুবর্ণ আরো অনেক কিছু চেয়েছে, পায়নি, তবু চেয়েছে। চাওয়ার জন্যে লাঞ্ছিত হয়েছে, উৎপীড়িত হয়েছে, হাস্যাস্পদ হয়েছে, তবু তার চাওয়ার পরিধি বেড়েই উঠেছে। সুবর্ণলতা ভব্যতা চেয়েছে, সভ্যতা চেয়েছে, মানুষের মতো হয়ে বাঁচতে চেয়েছে। সুবর্ণলতা বাইরের পৃথিবীর সঙ্গে নারীর যোগ রাখতে চেয়েছে, দেশের কথা ভাবতে চেয়েছে, দেশের পরাধীনতার অবসান চেয়েছে। সুবর্ণলতাকে তবে পাগল বলবে না কেন তার স্বামী, শাশুড়ি, ভাসুর, দেওর? ওরা বলেছে, বাবার জন্মে শুনিনি এমন কথা। বলেছে, ওই যে বলে, সুখে থাকতে ভূতের কিল খাওয়া, মেজ বউয়ের হচ্ছে তাই। রাত দিন অকারণ অসন্তোষ, রাত দিন অকারণ আক্ষেপ। ওরা সুবর্ণলতার ওই চাহিদাটিকে অকারণ অসন্তোষ ছাড়া আর কোনো আখ্যা দেয়নি। ওদের বোধের জগৎটা ওদের তৈরি বাড়ির ঘরের মতো। কোথাও এমন একটা ভেন্টিলেটর নেই যেখান দিয়ে চলমান বাতাসের এক কণা ঢুকে পড়তে পারে। দর্জিপাড়ার এই গলিটার বাইরে আর কোনো জগৎ আছে, এ ওরা শুধু জানে না তা নয়, মানতেও রাজি নয়। ঘর বানাবার সময় আওয়াজি অর্থাৎ ভেন্টিলেটর না রাখার যুক্তিটাই ওদের মনোভাব। কোনো দরকার নেই, অনর্থক দেওয়ালটায় ফুটো রাখা, পাখিতে বাসা বানাবে, জঞ্জাল জড়ো হবে, এই তো লাভ।
অনর্থক পাখির বাসায় জঞ্জাল জড়ো করতে চায়নি ওরা, তাতে শুধু লোকসানি দেখেছে। ওদের বোধের ঘরেও ভেন্টিলেটরের অভাব। কিন্তু সুবর্ণলতা কেন বহির্জগতে বহমান বাতাসের স্পর্শ চায়? এ বাড়ির বউ হয়েও তার সমস্ত সত্তা কেন মুক্তির আকাঙ্ক্ষায় ছটফট করে? তার পরিবেশ কেন অহরহ তাকে পীড়া দেয়, আঘাত হানে? তা এই প্রশ্নের উত্তর একদা সুবর্ণলতার বিধাতাও চেয়ে পাননি। যেদিন আসন্ন সন্ধ্যার মুখে সুবর্ণলতার শেষ চিহ্নটুকু পৃথিবী থেকে লুপ্ত হয়ে গেল, চিতার আগুনের লাল আভায় আকাশের লাল আভায় মিশল, ধোঁয়া আর আগুনের লুকোচুরির মাঝখান থেকে সুবর্ণলতা পরলোকে পৌঁছে গেলেন, সেদিন যখন চিত্রগুপ্তের অফিসে নতুন কেউ এসে পড়ায় ঘণ্টিটা বেজে উঠল, বিধাতা পুরুষ গলা ঝাড়া দিয়ে বললেন, কে এলো হে চিত্রগুপ্ত? চিত্রগুপ্ত গলা ঝাড়া দিয়ে বলে উঠলেন, আগে হুজুর, সুবর্ণলতা। সুবর্ণলতা? কোন সুবর্ণলতা? কাদের ঘরের? আগে হুজুর, বামুনদের। যে মেয়েটা সেই 15 বছর বয়স থেকে মরণ কামনা করতে করতে এই 50 বছরে সত্যি মূল। বিধাতা পুরুষ বললেন, তাই নাকি? তা জীবনভর মরণ কামনা কেন? খুব দুঃখী ছিল বুঝি? চিত্রগুপ্ত এই প্রশ্নে পকেট থেকে দূরবীক্ষণ যন্ত্র বার করে চোখে লাগিয়ে কিছুক্ষণ মর্তধামের দিকে সন্ধানী দৃষ্টি নিক্ষেপ করে দ্বিধাযুক্ত স্বরে উত্তর দিলেন, তা তো ঠিক মনে হচ্ছে না, বরং 16 আনা সুখের অবস্থায় তো দেখছি। তবে? চিত্রগুপ্ত মাথা চুলকে বললেন, আগে সেই হিসেব দেখতে হলে তো সময় লাগবে। এসব গোলমেলে লোকেদের ডিপার্টমেন্ট আলাদা। বিধাতা পুরুষের কেরানি কবে আবিষ্কার করতে পেরেছিল সুবর্ণলতার উল্টোপাল্টা প্রকৃতির কারণ রহস্য? কবে সে বিবরণ পেশ করেছিল মনিবের দরবারে? কে জানে সে কথা? হয়তো করেইনি, হয়তো বিধাতা পুরুষ আর সে নিয়ে মাথা ঘামাননি। মুহূর্তে মুহূর্তে কত কোটি কোটিবার ঘণ্টি পড়ছে, কত হাজার কোটি লোক আসছে। বামুনদের সুবর্ণলতাকে কে মনে করে বসে থেকেছে? প্রশ্নটা তাই নিরুত্তর থেকে গেছে। শুধু সুবর্ণলতা যতদিন বেঁচে থেকেছে, অহরহ তাকে ঘিরে এই প্রশ্ন আছড়ে আছড়ে পড়েছে। সংসার শুদ্ধ সবাই খাচ্ছে, ঘুমুচ্ছে, হাসছে, খেলছে, ছেলে ঠ্যাঙাচ্ছে, ছেলে আদর করছে, গুরুজনকে মান্য করছে, গুরুজন রাগ করলে চোর হয়ে থাকছে। নিয়মের ব্যতিক্রম নেই। শুধু মেজ বউই রাত দিন হয় ঠিকরে বেড়াচ্ছে, নয় দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, নয়তো এমন একটা কিছু কাণ্ড করে বসছে যা দেখে স্তম্ভিত হয়ে যাচ্ছে লোকে। কি করবে লোকে এই বউকে নিয়ে? গুরু লঘু জ্ঞানের বালাই নেই, কিছুতে সন্তোষ নেই। কেন? কে তুমি এমন রাজকন্যা যে কিছুতে মন ওঠে না? আর কথাই বা এত কটকটে কেন শুনি? প্রথম ছেলেপুলে হচ্ছে, লজ্জায় মাথা হেঁট করে বসে থাকবি তা না, আঁতুড় ঘরে ঢোকার মুখে বলে কি না, এত সব ময়লা ময়লা কাপড় বিছানা দিচ্ছেন, ও থেকে অসুখ করে না বুঝি? উমা শশী সেই ছেঁড়া কাঁথা কাপড়গুলো নামিয়ে এনে ধপ করে ফেলেই নাকটায় আঁচল দিয়েছিল ওর থেকে লাফিয়ে ওঠা ধুলোর থেকে আত্মরক্ষা করতে। জায়ের কথা শুনে চমকে আঁচল ছেড়ে শঙ্কিত দৃষ্টি মেলে শাশুড়ির দিকে তাকালো। হে ভগবান, যেন শুনতে না পেয়ে থাকেন। কিন্তু ভগবান উমা শশীর প্রার্থনা কানে নেবার আগেই মুক্তকেশীর কানে পৌঁছে গেছে তার বধূমাতার বাণী। মুক্তকেশী তখন ছেলের নাড়ি কাটবার জন্যে চেঁচাড়ি গুছিয়ে রাখছিলেন। প্রসব বেদনার বাড়াবাড়িটা হবার আগেই সবকিছু গুছিয়ে রাখেন সুগৃহিণী মুক্তকেশী। অবশ্যই ইতিপূর্বে বউয়ের আতুর তুলতে তাকে হয়নি। বড় বৌমার মা গরিব দুঃখী বিধবা মানুষ হলেও প্রথম দ্বিতীয় দুবারই মেয়েকে কাছে নিয়ে গেছেন। মুক্তকেশী যা করেছেন নিজের মেয়েদের, তবে আসলে পোক্ত হয়েছেন যা ননদ ভাসুরঝি দেওরঝিদের ওপর হাত পাকিয়ে। একান্নবর্তী সংসার ছিল তো আগে। তাছাড়া হাঁড়ি ভিন্ন হলেও আপদে বিপদে সবাই সবাইয়ের করেছে। মুক্তকেশী বেশি করিতকর্মা বলে বেশি করেছেন। কিন্তু মুক্তকেশী কি এতখানি বয়সে এমন দুঃসাহসিক স্পর্ধার কথা শুনেছেন কখনো? না, জীবনে শোনেননি। প্রসব বেদনায় ছটফট করতে করতে যে কোনো বৌঝি এতটা উদ্ধত্ত প্রকাশ করতে পারে, এই মুক্তকেশীর ধারণার বাইরে,
জ্ঞানের বাইরে, স্বপ্নের বাইরে। হাতের চেঁচাড়ির শুয়ো হাতে ফুটিয়ে থ হয়ে গিয়ে বলেন, কি বললে মেজে বৌমা? মেজে বৌমা প্রায় গোল হয়ে শুয়ে উ আ করছিল, তবু ওর মধ্যেই বলে উঠল, শুনতেই তো পেলেন, ওই ধুলো ভর্তি ময়লা পুরনো বিছানা কাঁথায় অসুখ করবে, সেই কথা বলছি। মুক্তকেশী রান্নাঘরের বড় উনুনটার মতো গনগনিয়ে বলে ওঠেন, আমার এই কপালটা দেয়ালে ঠুকে ফাটাতে ইচ্ছে করছে মেজ বৌমা, নইলে কোন দিন নিজের আগুনে নিজেই ফেটে পড়বে। হ্যাঁ, বললে কি তুমি, বললে কি পুরনো বিছানায় রোগ জন্মাবে তোমার? আতুর ঘরে নতুন বিছানা বালিশ দিতে হবে রাজকন্যাকে? গালে মুখে চড়াবো নাকি আমি? ভূভারতে যে কথা কেউ না শুনেছে সেই সব কথা আমায় শুনতে হচ্ছে পদে পদে। তবে কি করতে হবে আমাকে? নবাব নন্দিনীর জন্য শাটিনের বিছানার বায়না পাঠাতে হবে? তবে একটু ধৈর্য ধরে থাকো বাছা, এক্ষুনি ঘরের ডাক বাইরে আর বাইরের ডাক ঘরে করে বাড়ি তোলপাড় করো না। পেটের পৌ পেটে রেখে বসে থাকো, আমার ভেড়াকান্ত ছেলে আসুক আপিস থেকে, বলি তাকে বিছানার কাহিনী। সুবর্ণর তখন ছটফটানি শুরু হয়ে গেছে, তবু সুবর্ণ জবাব দিতে ছাড়ে না। মূর্খ সুবর্ণ, অবোধ সুবর্ণ, সংসার জ্ঞানহীনা সুবর্ণ বলে, যাগ্গে বাবা থাক, আমার তো মরণ হলেই মঙ্গল। মুক্তকেশী সহসা নিজের গালে ঠাস ঠাস করে দুটো চড় বসিয়ে বলে ওঠেন, তোমার মরণ হলেই মঙ্গল? হ্যাঁ, ও রাজু, মাথায় জল দে। রাজু অবশ্য জল আনল না। মুক্তকেশী বিনা জলেই চাঙ্গা হয়ে আবার বলেন, তাহলে এও বলি মেজ বৌমা, এমন চ্যাটাং চ্যাটাং কথা বলতে তোমার মায়া হয় না? এ কি আমার করবার কথা? প্রেতম পোয়াতেই শ্বশুর ঘরে আতুর পেতেছে, শুনেছ কখনো না দেখেছ কখনো? বলি মাই না হয় তোমার কুলের ধ্বজা, বাপ মিনসে তো আছে, বাপ আছে, ভাই ভাজ আছে, কাছের গোড়া একটা পিসি রয়েছে, নিয়ে যেতে পারল না? নতুন শাটিন মখমলের বিছানায় শুয়ে আতুর তুলতো বাপ। আর উত্তর প্রত্যুত্তরের ক্ষমতা ছিল না সুবর্ণলতার, তবু শেষ একটা কথা বলে নেয়, বাবা যখন নিয়ে যেতে চেয়েছিল তখন তো কই পাঠাননি, এখন দোষ দিচ্ছেন কেন? সুবর্ণ যন্ত্রণায় ছটফট করছে, মুক্তকেশীয় হাড়ি ধাই গঙ্গামণির আগমন আশায় ছটফট করছেন। তত্রাচ এই বাকযুদ্ধ। মুক্তকেশী অবাক গলায় যেন আর্তনাদ করে ওঠেন, বাবা নিয়ে যেতে চেয়েছিল? বলি কখন আবার নিয়ে যেতে চেয়েছিল মেজ বৌমা? স্বপ্ন দেখেছ না স্বপ্ন দেখাচ্ছ? স্বপ্ন দেখবে কেন মা, ইচ্ছে করলেই মনে পড়াতে পারবেন। বিয়ের পর নিয়ে যাবার কথা বলেননি বাবা? আপনারাই বলেছিলেন কুসঙ্গে পাঠাবো না। বলেছি, বলবই তো, 100 বার বলবো। নিত্যি যদি হতচ্ছাড়া বাপের ঘরে আসা যাওয়া করতে, তুমি কি আর এতদিন ঘরে থাকতে মা? কবে জুতো মোজা পায়ে দিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে। খবরের কাগজ পড়া মেয়ে মানুষ তুমি, সোজা কথা। বাবারে গেলাম গো। সুবর্ণ কাতরে উঠে বলে, মায়া মমতা কি আপনাদের প্রাণে একেবারে দেননি ভগবান? মরে যাচ্ছে মানুষটা, তবু বাক্য যন্ত্রণা। প্রস্তর প্রতিমা উমা শশী হাঁ করে চেয়েছিল তার ছোট জায়ের দিকে। কি ও, মেয়ে না ডাকাত? এত বড় দুঃসাহস পেল কোথায়? উমা শশীর যে দেখে শুনেই বুক কাঁপে, পেটের ভেতর হাত পা সেঁধিয়ে যায়। সুবর্ণর শেষ কথায় হঠাৎ উমা শশীর সমস্ত স্নায়ুগুলো যেন একযোগে ছুটি চেয়ে বসল। উমা শশী মুখে আঁচল চাপা দিয়ে হুহু করে কেঁদে উঠল। কেন তা সে নিজেই জানে না। এই আদিক্ষেতায় মুক্তকেশী কি বলতেন তা কে জানে, কিন্তু বিপদ মুক্ত করল একটি সানানো ধারালো গলা। এই গলা হাড়িবউ গঙ্গামণির। সুবর্ণর যন্ত্রণা শুরু হতেই খুদু গিয়েছিল তাকে ডাকতে। বড় বউয়ের কান্না শুনতে পেয়ে দালান থেকে চিৎকার করে উঠেছে গঙ্গা, বলি হয়ে গেল নাকি, কান্নাকাটি পড়ে গেল যে। বেয়ারা আসপদ্দাবাজ বউটাকে যতই গালমন্দ করুন, তার জন্য উদ্বিগ্ন হচ্ছিলেন বৈকি মুক্তকেশী। বিপদকাল বলে কথা, গঙ্গামণির গলার আওয়াজে মুক্তকেশী যেন হাতের চাঁদ পান, আর মুহূর্তে ভোল বদলে যায় তার। অভিমানের গলায় বলে ওঠেন, এতক্ষণে এলি গঙ্গা? বউ এদিকে এখন তখন। গঙ্গা খড়খড়িয়ে ওঠে, তা কি করব বাপু, তোমার নাতি হচ্ছে বলে তো আর এই গঙ্গামণি মরতে পারে না।
পান সাজবো, দোক্তা পাতা গুঁড়োবো, পানদুক্ত গুলের কৌটো আঁচলে বাঁধবো, দুয়ারে তালাচাবি নাগাবো, তবে তো আসবো। মুক্তকেশী আরও অভিমানী গলায় বলেন, এখানে কি তুই পানদুক্ত পেতিস না গঙ্গা? হ্যাঁ, এদের কাছে মুক্তকেশী নম্র নত, কারণ এদের নইলে অচল। এই বিপদের দিন তো আসবেই সংসারে, বছর বছরই আসবে। গঙ্গার হাত যশের নামডাক আছে, তাই গঙ্গার দস্তুর মতো অহংকারও আছে। এতটুকু এদিক ওদিক হলেই খড়খড় করে 5 কথা শুনিয়ে দেবে। তেমন রাগ হলে প্রসূতিকে ফেলে চলে যাবে, নয়তো ইচ্ছে করে অবস্থা খারাপ করে দেবে। তাই তোয়াজ করতেই হয়। তাই গদগদ গলায় বলতে হয়, কুড়ি পান খাবি, খা না। খাবো, 5 পান খাবো। আগে তোমার নাতিকে পৃথিবীর মাটি দেখাই। কই গো বড় বৌমা, এক্ষুনি গরম জল দাও দেখি। হ্যাঁ গা, তুমি কাঁদছ কেন? শাওড়ির গাল খেয়েছ বুঝি? তা খেতে পারো, যা দজ্জাল শাওড়ি। নাতি হলে ঘোড়া বার করতে হবে, বুঝলে গিন্নি? ওর কমে ছাড়ব না। গঙ্গামণির এমন চোটপাট কথা মুক্তকেশীর গা সহা, তাই মুক্তকেশীর চটে ওঠেন না। চেষ্টা করে হেসে বলেন, আচ্ছা, নাতি আনতো আগে, হবে তো একটা মেয়ের ঢিপি, বুঝতেই পাচ্ছি। মেয়ে হলেও গামলা, মেজ খকারি পেত্তম, তা মনে রেখো। গঙ্গামণি অতপর তার নিকষ কৃষ্ণ বিপুল দেহখানি নিয়ে আসরে ওঠে। একটু গরম দুধ দাও, জোর আসবে দেহে। ন্যাকড়াকানির পোঁটলা কই গো? বালিশ আছে? চেঁচাড়ি মজুত রাখো হাতের কাছে। বলি মেজবৌমা, অমন হাত পা ছেড়ে দিয়ে নীলবর্ণ হয়ে আছো যে? বুকে বল আনো, পেরানে সাহস আনো। কষ্ট নইলে কি আর কেষ্ট মেলে? কষ্ট নইলে কেষ্ট মেলে না, অতএব কেষ্ট চাইতে হলে কষ্ট করতেই হবে। কিন্তু শুধু যদি কষ্টই ওঠে ভাগ্যে, কেষ্টটি না মেলে? মুখপাত প্রথম সন্তান হল কিনা এক মাটির ঢিপি এক মেয়ে। ছি ছি! মুক্তকেশী ক্রুদ্ধ গলায় বলে ওঠেন, জানতুম, গামলা পাবি না কচু পাবি। চলেছিল জমে মানুষের টানাটানির পালা। দীর্ঘ সময় এই কষ্ট, হয়রানি, উদ্বেগ, উৎকণ্ঠা, তার ফলাফল কিনা একটা মেয়ে। শাঁখ বাজবে না জেনেই বোধ করি চিলের মতো চেঁচানির সাহায্যে পৃথিবীতে নিজের আগমন বার্তা নিজেই ঘোষণা করেছে। গঙ্গামণিও যেন অপ্রতিভ হয়। নাতির ছলনা দেখিয়ে অনেক কথা বলে নিয়েছে। সত্যি নাতিটি হলে মুখ থাকত। এই তো, মুক্তকেশী বলে উঠলেন, তুমি আর সঙ্গের মতন শাঁখ হাতে দাঁড়িয়ে থেকো না বড় বৌমা, তুলে রেখে দাও গে। চেঁচানির শব্দ শুনেই বুঝেছি আসছেন একখানি নিধি। সুবর্ণ এত কথা শুনতে পায় না। সুবর্ণ যেন চৈতন্য আর অচৈতন্যের মধ্যবর্তী একটা অবস্থায় নিমজ্জিত। সুবর্ণ যেন দেখতে পাচ্ছে সুবর্ণর মা এসেছে মাথার কাছে, বলছে, ছেলে মেয়ে দুই সমান সুবর্ণ, হেলা করিস না। সুবর্ণ হাত বাড়িয়ে মাকে ধরতে যায়, পারে না। হাত তুলতে পারল না বলে না, মা হারিয়ে গেল বলে? হারিয়ে গেল। সুবর্ণ আর তার মায়ের সেই দীর্ঘ ছাদের উজ্জ্বল মূর্তিটা দেখতে পেল না। শুধু সুবর্ণর সমস্ত প্রাণটা হাহাকার করতে থাকল। সুবর্ণ কি স্বপ্ন দেখছিল, নাকি সুবর্ণর অসহায় বাসনাটুকু কল্পনায় মায়ের মূর্তিখানি গড়ে সুবর্ণকে ছলনা করতে এলো? কিন্তু মাকে কি সুবর্ণ এত বেশি মনে করে? মার উপর একটা রুদ্ধ অভিমান যেন সেই স্মৃতির দরজা বন্ধ করে রেখেছে। সুবর্ণর যে এদের সংসার ছাড়াও একটা অতীত ছিল, ভুলে থাকতে চেয়েছে সে কথা। হঠাৎ সেই অচৈতন্য লোক থেকে যেন জেগে উঠল সুবর্ণ, আর ঠিক সেই মুহূর্তেই যেন ধাক্কা খেল। আবার আবার সেই কাহিনী, সেই কথা আবার গঙ্গামণিকে বিশদ করে বলতে ইচ্ছে করছে মুক্তকেশীর। হ্যাঁ, মুক্তকেশীরই গলা। শ্রোতা গঙ্গামণি। ও আমার পোড়া কপাল, জানিস না তুই? ওলো শোন তবে, মেজবউ হচ্ছে আমার সইমার নাতনি। সেই যে সেবার জিজ্ঞেস করলি, বাড়ি পুড়ে যাচ্ছ কেন গা? বললাম সইমার বাড়ি। তা সেই রকম গিয়েছি, দেখি ধিঙ্গি অবতার মেয়ে ঠাকমার কাছে বসে সোহাগ খাচ্ছে। রূপখানা মন্দ নয়, বাড়ন্ত গরণ। মিথ্যে বলবো না, চোখে লাগলো, মনেও ধরে গেল। ভাবলাম পেবোর সঙ্গে দিব্যি মানায়।
তা সেই কথা বলতে সৈমা কপালে হাত চাপড়াল। বলল, বিয়ে? বিয়ে কে দিচ্ছে ওকে? ওর বিদ্যাবতী মা ওকে বিদ্যে শেখাতে স্কুলে পড়াচ্ছে, আরও পড়াবে। পাশের পড়া পড়বে মেয়ে। শুনে আমি হাঁ। বলি, হ্যাঁ গো, তুমি শাওড়ি থাকতে ব্যাটার বউয়ের কথাই জয়ী হবে? সৈমা বললে, না হয়ে উপায়? দেখিসনি তো আমার বউটিকে। শুনে বুঝলি ঘেন্নায় প্রাণ যেন শতখান হল। খুব ধিক্কার দিলাম সৈমাকে। তারপর পরামর্শ দিলাম, বউকে না জানিয়ে নাতনির বিয়ে দিয়ে ফেলো। হয়ে গেলে তো আর ট্যাঁফুটি করতে পারবে না। গঙ্গামণির কণ্ঠ কাঁসর বেজে ওঠে। মা কোথায় ছিল? ছিল ছিল এই কলকাতায়। মেয়ে গরমের ছুটিতে আম খেতে গিয়েছিল বাপের সঙ্গে। আমি বলি, এই সুযোগ সৈমা, মেয়ের মাকে খবর দাও, হঠাৎ একটা সুপাত্রর সন্ধান পাওয়া গেছে, হাত ছাড়া করতে পারছি না, চলে এসো, মেয়ের বিয়ে আরম্ভ হচ্ছে। এই তো ব্যাপার, সরল সাদা ব্যবস্থা। আচ্ছা তুই বল গঙ্গা, কি এমন অন্যায্য কাজটা হয়েছে? কে বলেছে অন্যায্য? কে? তা মিথ্যে বলবো না, কেউ বলেনি। দশে ধর্মে সবাই বলল, ভাগ্যি বটে মেয়ের, যাচা পাত্তর এসে নিয়ে নিচ্ছে। অন্যায্য বললেন আমার বেয়ান ঠাকরুন। তিনি কলকাতা থেকে এসেই যেন আকাশে পা তুললেন। এ বিয়ে আমি মানি না, এ বিয়ে ভেঙে দেব। হ্যাঁ? গঙ্গামণি শিউর ওঠে। বিয়ে ভেঙে দেব বললে? বলল তো। মেয়ে জামাইয়ের মুখ দেখল না, একটু আশীর্বাদ করল না, ভিটে পা দিল না, শাওরির সঙ্গে কথা কইল না। স্বামীকে ডেকে বলল, ভালো চাও তো মেয়ের বিয়ে ভাঙো, নইলে এই চললাম। বিয়ে আমার খুব দই দস্তুর করল, শুনলাম হাত জোর পর্যন্ত করল। মাগি একেবারে বজ্জোর, শুনল না কথা। ঠক ঠক করে গিয়ে গাড়িতে চড়ে বসে বলে গেল, তুমি যেমন আমায় ঠকিয়েছ, আমিও তার শোধ নিচ্ছি, তোমার সংসারে আর নয়। ব্যাস সেই উপলক্ষ ঘর সংসার ত্যাগ দিয়ে তেজ করে চলে গেল কাশিতে বাপের কাছে। ব্যাস, আর এলো না। এলো না? গঙ্গামণি যেন শুনে পাথর। এলো না কি গো সুবোধের মা? পাগল ছাগল নয় তো? পাগল? পাগল করতে পারে মানুষকে। ওই বউ নিয়ে তো আজন্ম সৈমা জ্বলে পুড়ে মরেছে। কি তেজ, কি আস্পর্ধা! তা যেমনি মা তেমনি ছা। আমার এই ধনীও তো তেজ আস্পর্ধায় কম যান না। হ্যাঁ গা, তা বাপের বাড়িতে কে আছে এখন? আছে সবাই, বাপ, ভাই, ভাজ, কাছে পিঠে পিসিও আছে একটা। কিন্তু আমার আর কি, ইষ্টলাভ হলো। এই তো প্রথমবার। কোথায় মা বাপ কাছে নিয়ে যাবে, সাধ নেমন্তন্ন দেবে, তা নয়, আমার বুকে বাঁশ জ্বলছে। গঙ্গা বলে ওঠে, হ্যাঁ গা, তা মা আর আসবে না? কি জানি ভাই, তেজ কখনো করলাম না, তেজের আশ্বাদ জানলামও না। এলো না তাই এত বছরে। গঙ্গামণি গলা নামিয়ে বলে, রীতি চরিত্রের ভালো তো? মুক্তকেশী বলেন, ভগবান জানেন, যার ধর্ম তার কাছে। তবে মনে হয় সেদিকে কিছু নয়, শুধু তেজ আস্পর্ধা। আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে আমার মেয়ের বিয়ে দিয়ে ফেলেছে। নেই কারেঙ্গে এমন স্বামীর ঘর, এই আর কি। তাজ্জব! তা বাপু, বউ দিদি বেয়ান যখন তোমার সৈমার পুত বউ, তখন জানতে তো তার ধার ধরন। স্বেচ্ছাসুখে তার মেয়ে আনলে কি বলে? মুক্তকেশী কপালে হাত দিয়ে বলেন, অদৃষ্ট, অদৃষ্ট। সমস্ত নিরুপায়তার শেষ কথা। আদি অন্তকাল সেই অদৃষ্ট নামক অদৃষ্ট ব্যক্তিটিকেই আসামি খাড়া করেছে লোকে, সমস্ত কিছুর চরমকালে। মুক্তকেশীও করলেন। 3টে বছর গায়েব করেও বিরাজকে আর 12র কোঠায় রাখা যাচ্ছিল না। দেখতে ছোটখাটো, বয়সে বাড়বাড়ন্ত নেই বলেই যে পাড়াপড়শির চোখে ধুলো দিয়ে চালানো যাবে, এই আশা একটু বেশি আশা। সেদিন তো এক প্রিয় সঙ্গিনীর সঙ্গে বন্ধু বিচ্ছেদই ঘটে গেল। মুক্তকেশী তার কাছে আক্ষেপ জানাচ্ছিলেন, ছেলেরা তো আপিস আর তাসপাশা নিয়েই মগ্ন, বোনটার বিয়ের কথা মনেও আনে না। আমারই হয়েছে জ্বালা। একটা পাত্তর টাত্তরের সন্ধান দাও না ভাই, গলা দিয়ে ভাত নামছে না যে। 12 বছর পার হয় মেয়ে,
হয়ে গেল উল্টো উৎপত্তি। বান্ধবী বলে বসলেন, এখনো 12 পার হয়? মেয়ে কি তোমার উল্টো দিকে হাঁটছে সুবোধের মা? 5 বছর আগে তো শুনেছি রাজু 10 পা দিয়েছে। মুক্তকেশী প্রথমটা পাথর হয়ে গিয়েছিলেন, তারপরে অবশ্য নিজ মূর্তি ধরলেন। বান্ধবীকে বাবার বিয়ে খুড়োর নাচন দেখিয়ে দিয়ে বন্ধুত্বের মূলে কুঠারাঘাত করে চলে এলেন। কিন্তু মনের মধ্যে তো আগুনের দাহ। আবার একদিন মুক্তকেশীর এক জ্ঞাতি ননদ বেড়াতে এসে বলে বসলেন, কোলের মেয়ে বলে বুঝি কাজ ছাড়া করবি না নব? মেয়েকে বীজ রাখবি? বলি রাজি যে পাড় হয়ে উঠল। রসনার ধার সম্পর্কে মহিলাটির খ্যাতি আছে। মুক্তকেশীকে তিনি হেলায় জয় করতে পারেন, এ কথা মুক্তকেশীর অজানা নয়। তাই এক্ষেত্রে মুক্তকেশী অন্য পথ ধরলেন। অভিমানের গলায় বললেন, তা তোমরা পিসিরা থাকতে যদি মেয়ের বিয়ে না হয়, আমি আর কি করব ঠাকুরজি? 14 পুরুষ নরকস্থ হলে গিয়ে তোমার বাপ ঠাকুরদার বংশই হবে, আমার নয়। তোমরাই বোঝো। অতএব কলহ আর এগোলো না। ননদ মুক্তকেশীর ছেলেদের নিন্দাবাদ করে বিদায় নিলেন। কিন্তু তারপর ঝড় উঠল, অবিচ্ছিন্ন ঝড়। মুক্তকেশীর সংসারে সেই ঝড়ের ধাক্কায় তোলপাড় হতে লাগল। বিরাজ তো মার সামনে বেরোনোই ছেড়ে দিল, কারণ তাকে মাঝে রেখেই তো মার যত বাক্যি বলি। প্রবোধ সুবোধ মার সর্ববিধ কটূক্তি নীরবে গলাধকরণ করে পালিয়ে প্রাণ বাঁচাচ্ছে। উমা শশী সর্বদাই তটস্থ। এমনকি মুখরা সুবর্ণও মার মন প্রাণ ভালো নেই ভেবে চুপচাপ আছে। এহেন পরিস্থিতিতে সহসা আগুনে জল পড়ল। বড় মেয়ে সুশীলা এসে হাজির এক সম্বন্ধ নিয়ে। বিদ্বান ছেলে, রূপে কার্তিক, অবস্থা ভালো। তারা এই সালেই বিয়ে দিতে চায়, কারণ সামনে অকাল পড়ছে। তবে হ্যাঁ, একটু খাঁই আছে। ফুলশয্যার তত্ত্ব, দান সামগ্রী, বরাভরণ, নমস্কারী, ননদঝাঁপি, কনের গা সাজানো গহনা ইত্যাদি সর্ববিধ সৌষ্ঠবের ওপর আবার 300 টাকা নগদ। নগদের সংখ্যাটা শুনেই আঁতকে উঠলেন মুক্তকেশী। 300 টাকা নগদ বার করা কি সোজা? ঘর খরচা, বরযাত্রী, কনেযাত্রী খাওয়ানো, এসবও তো আছে। মেয়ের ওপর বিরূপ হলেন মুক্তকেশী। বেজার গলায় বললেন, খুব যা হোক একটা সম্বন্ধ আনলি। তোর ভাইদের বুঝি রাজরাজা ভেবেছিস? এখনো বলে বাড়ির দেনাই শোধ হয়নি। সুশীলা এর জন্য প্রস্তুত ছিল। সুশীলার ভাঁড়ারে তাই যুক্তি মজুদ ছিল। ধার দেনা আবার কোন গেরস্তটাকে না করতে হয়? কন্যাদায় উদ্ধার করতে ধার দেনা করা তো চিরাচরিত বিধি। এমন সোনার পাত্র হাতছাড়া করলে এরপর মাটির পাত্রে মেয়ে শোভতে হবে, আর তার মানেই চিরটাকাল মেয়েকে টানা। এই যে 3 মেয়েকে পার করেছেন মুক্তকেশী, ভালো ঘরে বরে দিয়েছেন বলেই না নিশ্চিন্তে আছেন, ইত্যাদি বহুবিধ যুক্তির জালে বন্দি করতে চায় সুশীলা মাকে। তা মুক্তকেশীর কি আর মন ঝোঁকে না সোনার পাত্রের দিকে? তবু আরও বেজার গলায় বলেন, বলে দেখো তোমার ভাইদের, আমার কোচড়ে তো আর টাকার কাড়ি জমানো নেই যে বুকের পাটা করে হ্যাঁ করব। মেয়ে তো তালগাছ হয়ে উঠছে, দেখি আর কাঁপি। তা ভাইদের বলে দেখে সুশীলা। বুদ্ধিমতী মেয়ে, বেশ মোক্ষম সময়ই কথাটা পারে। 4 ভাই যখন শাড়ি দিয়ে খেতে বসেছে, বড় বড় কাঁঠাল কাঠের পিঁড়ি পেতে, সামনে মা বসেছেন পাখা হাতে করে, বউরা ধারে কাছে ঘুরছে নুনটুকু লেবুটুকু লাগবে কিনা জানতে, তখন মায়ের হাত থেকে পাখাখানা নিয়ে নাড়তে নাড়তে সুশীলা বলে, হ্যাঁ রে, তা রাজুর বিয়ের কি করছিস তোরা? যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সে প্রসঙ্গের ধুয়ো তুলে ঢালে খাড়ায় হয়ে আছেন মুক্তকেশী। দিদির মুখেও কিনা সেই প্রসঙ্গ। সন্দেহ কি যে মারই শিক্ষা? কিন্তু সে সন্দেহ তো ব্যক্ত করা যায় না। সুবোধ থালায় আঁক কাটতে কাটতে বলে, খুঁজছি তো, কিন্তু তেমন মনের মতো পাচ্ছি কই। যাতা ধরে তো আর। আহা, তাই বা দিবি কেন? ভালো পাত্র আমার হাতে আছে, তবে খাই একটু বেশি। হ্যাঁ, এক ঝোঁকে বলে ফেলাই ভালো, দ্বিরুক্তি বা বাদ প্রতিবাদের পথ থাকে না।
খাই শব্দটা কি ভয়াবহ, যেন হাঁ করে খেতে আসছে। সুবোধের মুখ শুকিয়ে যায়। খাই মানে কত খাই? কত সে কথা শুনে সুবোধের মুখ আরও শুকোয়। গলা ঝাড়া দিয়ে বলে ওঠে, অত খাই হলে মানে আমাদের হাতে এখন তো আর কিছু নেই। বোনের বিয়ে তাহলে শিকেই তোলা থাক। মুক্তকেশী ঠান্ডা পাথুরে গলায় বলেন, হাতে যখন টাকা নেই তোমাদের, বলবারও কিচ্ছু নেই। তবে শাস্ত্রে ভগ্নিদায় আর কন্যাদায়কে সমানই বলেছে। কোন শাস্ত্রে বলেছে কথা সে প্রশ্ন তোলে না মুক্তকেশীর ছেলেরা। এই কথাও তোলে না, না বুঝে সুঝে বুড়ো বয়স অবধি সংসার বাড়াতে তোমায় কে বলেছিল বাপু? তোমার নির্বুদ্ধিতার দায় আমাদের পোহাতে হবে এমন কি বাধ্যবাধকতা? না, তোলে না এসব কথা। শুধু অস্ফুটে বলে, না মানে গহনাও গা সাজানো চাইছে কি না, এদিককারও সব আছে, তার উপর নগদ। হঠাৎ রান্নাঘরের শেকলটা নড়ে ওঠে। সাংকেতিক ঘণ্টা। সুশীলাই পাখাখানা নামিয়ে উঠে যায়, আর পরক্ষণেই হাস্যবদনে এসে বলে, ওই শোনো, হয়ে গেল সমস্যার সমাধান। মেজবউ বলেছে গহনার জন্য ভাবতে হবে না তোমাদের। ভাবতে হবে না? চার ভাই একটু সচকিত হয়, যেন ঠিক অনুধাবন করতে পারে না। কিন্তু মুক্তকেশী পারেন। সঙ্গে সঙ্গে একগাল হেসে বলে ওঠেন, বুঝেছি, নির্বুদ্ধির ঢেঁকি নিজের গয়নাগুলো খয়রাত করবে। বোকা হাওয়া হলে কি হয়, মনটা ওর বরাবরই উঁচু। এই সেদিনই ভিখিরিকে একখানা পুরনো কাপড় দিয়ে ফেলার অপরাধে ওই বউয়ের দরাজ মেজাজের খোঁটা তুলে নাকের জলে চোখের জলে যে করেছিলেন তাকে, তা অবশ্য মনে পড়ে না মুক্তকেশীর। মেজ বউয়ের উঁচু মনের পরিচয়ে ছোট দুই ভাই স্বস্তির নিঃশ্বাস ফেলে ভাতের চুড়োয় গর্ত করে ডাল ঢেলে সাপটাতে থাকে। বড় ভাই মাথাটা নিচু করে ভাতটা নাড়াচাড়া করতে থাকে, আর মেজ ভাই প্রচণ্ড রাগকে সংহত করতে বড় বড় গ্রাস তুলতে থাকে মুখের মধ্যে। অসহ্য অসহ্য এই সর্দারি। স্বামীর অনুমতি নেওয়া দূরে থাক, স্বামীর সঙ্গে একবার পরামর্শ করে নেবারও প্রয়োজন বোধ করল না। ভেবেছে কিও প্রশংসা কুড়বেন, প্রশংসা কুড়িয়ে পেট ভরবে। এদিকে তো আচার আচরণের দোষে নিন্দেই গগন ফাটছে। কই, তার বেলায় তো ইচ্ছে হয় না বড় বউয়ের মতো শান্তশিষ্ট হয়ে সুখ্যাতি কিনি। ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবেন, চাঁদির ছুঁচ দিয়ে লোকের মুখ সেলাই করে দেবেন। রাগে হাত পা কাঁপতে থাকে প্রবোধের। সুশীলার অবশ্য এই ভাবান্তর চোখ এড়ায় না। তবে সুশীলা সে কথা তুলে আর ব্যাপারটাকে উদ্ঘাটন করতে চায় না। তাড়াতাড়ি ভাইদের পাতের কাছে দুধের বাটিগুলো এগিয়ে দিয়ে গুড়ের বাটিটা নিয়ে আসে। প্রবোধ একটা সুযোগ পায়। প্রবোধ এই ছুতোয় মনের উত্তাপ প্রকাশ করে বসে। দুধের বাটিটা বাঁ হাতে ঠেলে দিয়ে বলে, লাগবে না, সরিয়ে নাও। ওমা, সে কি, কেন? পেট ভালো নেই? পেট খারাপ 70-এর হোক। প্রবোধ থমথমে গলায় বলে, এসব বাবুয়ানা ছাড়তে হবে এবার। সুশীলা বুঝেও না বোঝার ভান করে, ফিকে গলায় বলে, হঠাৎ বাবুয়ানা কি দোষ করল? প্রবোধ গুঁজগুজি গলায় বলে, যাদের এক পয়সার সংস্থান নেই, এক কথায় মেয়েদের গায়ের গহনায় হাত পড়ে, তাদের এমন দুধ ক্ষীর খাওয়া মানায় না। বলে ফেলেই অবশ্য ঘাড়টা গুজে যায় প্রবোধের, কারণ ঠিক এমন স্পষ্টাস্পষ্টি কিছু বলে ফেলার ইচ্ছে তার ছিল না। চোরাগোপ্তা একটু ইশারা দিতে চেয়েছিল, তা হল না। মায়ের পরবর্তী প্রতিক্রিয়ায় আশঙ্কায় বুকটা হিম হয়ে গেল তার। এরপর আর কি ও গহনা ছোবেন মুক্তকেশী? কিন্তু মুক্তকেশী কি সুবর্ণলতা? তাই অভিমান ভরে সুযোগ সুবিধে পণ্ড করবেন না। সুবর্ণলতার মতো বোকা নয় মুক্তকেশী। মুক্তকেশী তাই তেতো গলায় বলে ওঠেন, তা ওই দুধটুকু সরালেই সব সমস্যার মীমাংসা হবে? না ওই বাঁচানো দুধটুকু পুনরায় গরুর বাঁটে উঠে গিয়ে পয়সা আবার ফিরিয়ে আনবে? বাড়িতে কন্যাদায় উপস্থিত হলে ঝি বউয়ের গহনায় হাত পড়ে না, এমন রাজার সংসার কটা দেখেছিস তুই? মেজ বৌমা নিজে মুখ ফুটে বলেছে, সেইটুকুই আহ্লাদের। নইলে দরকারের সময় ছলে বলে কৌশলে নিতেই তো হতো। দিতে চেয়ে খুব একটা মহত্তর কিছু করেনি মেজ বৌমা, বড় বৌমারও থাকলে দিত।
অর্থাৎ প্রবোধের ঠেস দেওয়া কথার ফল হল এই। সুবর্ণলতার মহত্ব, উদারতা সবকিছু এখন তৃতীয় বিভাগে পড়ে গেল। সুবর্ণলতার উঁচু মনের পরিচয়টা ধামাচাপা পড়ে গেল। সুবর্ণলতার সুখ্যাতিটা মাঠে মারা গেল। মুক্তকেশী অতঃপর বসে বসে ফিরিস্তি দিতে লাগলেন এহেন ঘটনা আর কবে কোথায় দেখেছেন, এবং কীরকম সোনাহেন মুখ করে সেই সব বউরা গা থেকে গহনা খুলে দিয়েছে ননদের বিয়েতে, ভাসুরঝির বিয়েতে। তবে সুবর্ণলতা এত কিছু বাহাদুরি দেখায়নি। সুবর্ণলতা নতুন কিছু দৃষ্টান্ত স্থাপন করেনি। সুবর্ণলতার মনটাকে যে উঁচু মন বলে স্বীকৃতি দিয়েছেন মুক্তকেশী, সে কেবল মুক্তকেশীর নিজের মন উঁচু বলে। কিন্তু সুবর্ণলতার সেই মনের স্বীকৃতি কি রইল? বিরাজের গায়ে হলুদের দিন যখন মুক্তকেশী মেজবোমার গহনার বাক্সটি তোরঙ্গ থেকে বার করলেন মেয়েকে শালাঙ্কার করবার জন্যে, তখন কি দর্জিপাড়ার ওই বাড়িটা একটা বজ্রপাত ঘটে গেল না? দোয়াত আছে, কালি নেই। বাক্স আছে, গহনা নেই। মুক্তকেশীর ঘরে তোরঙ্গ, মুক্তকেশীর কোমরের ঘুনশিতে চাবি, অথচ মুক্তকেশীর অজান্তে সে গহনা হাওয়া। এহেন ঘটনায় বিয়ে বাড়িতে যতদূর হুলস্থুল হবার তা হয়েছিল বই কি। বেশি বই কম হয়নি, কারণ বিয়েতে মুক্তকেশীর 3 বিবাহিতা মেয়ে এসেছে সপরিবারে। এসেছেন মুক্তকেশীর ভাজ, বোন, মাসতুতো বোন হেমাঙ্গিনী। সকলে গালে হাত দিয়ে থ। ভূত না চোর? চোর যদি তো বাক্স শুদ্ধই নেবে। বাক্স খুলে আংটি, মাকড়ি, মল ইত্যাদি কুঁচো কাঁচা গহনা রেখে দিয়ে বালা, বাজুবন্ধ, চিক, সীতাহার, শাখা অনন্ত, পালিশ পাতের চুড়ি ইত্যাদি করে বড় বড় গহনাগুলো বেছে নিয়ে যাবে। এত সময় হবে চোরের? তাহলে রাত বিরেতে সিঁড়ির ছায়ায় কি উঠোনের ছাঁচতলায় ভূতের দেখা মেলে বলেই যে লোকে গহনা চোর ভূতে বিশ্বাসী হবে, এমন হয় না। শেষ অবধি তবে ঘরের মানুষ। কে সেই মানুষটি? কোন ঘরের? মুখে মুখে কথা ফেরে, কথা কানে হাঁটে। অনেক কান ঘুরে সুবর্ণলতার কানে এসে পৌঁছয় উত্তরটা। আর কে? যার জিনিস সে? হ্যাঁ, সে নিজেই। তাছাড়া আর কি? সুখ্যাতি কিনতে লোক দেখিয়ে দানপত্রে সই করে বসে হাত পা কামড়ে মরছিল, অতএব তলে তলে পাচার। বাপের বাড়ি যাওয়া আসা নেই, তাতে কি? এই বাড়িরই আনাচে কানাচে কোথাও সরিয়ে রেখেছে, পরে তাক বুঝে ব্যবস্থা করবে। দিয়ে ফেললে তো হাত ছাড়া গোত্তর ছাড়া। সরিয়েছে কখন? ওমা, তার আবার ভাব নাকি? গঙ্গা স্নানে যান না মুক্তকেশী, তাসের আড্ডায়? চাবি? সে এমন 5টা চাবি ঘুরিয়ে ঘুরিয়ে খুলে ফেলা যায়। ভাঁড়ারের বাসনের সিন্দুকের মোর্চে ধরা তালাটা খুলে দেয়নি সেদিন সুবর্ণলতা? খুলে দিয়ে বাহাদুরি নেয়নি? পান সাজছিল সুবর্ণলতা। কানে এসে ঢেলে দিল কথাটা একজন। সুবর্ণলতা দাঁড়িয়ে উঠল, বলল, কি বললে? ও বাবা, এই যে নাগিনীর মতো ফোঁস করে ওঠে গো। আমি বলিনি বাবা, বলেছে তোমারই শাশুড়ি। কোথায় তিনি? আরক্ত মুখ আগুনের মতো গনগনিয়ে ওঠে। সামনে এসে মুখোমুখি বলবার সাহস হলো না বুঝি? জানি না বাবা, তোমাদের কথা তোমরা জানো বলে জ্ঞাতি ননদ পালায়। ভেবেছিল কথাটা নিয়ে জ্ঞাতি জেঠির একটু নিন্দেবাদ করবে। ব্যাপার দেখে থেমে গেল, সরে পড়ল। কিন্তু সুবর্ণলতা কি থেমে থাকবে? সুবর্ণলতা কি তার মা সত্যবতীর রক্তমাংসে তৈরি নয়? যে সত্যবতী কখনো মিথ্যার সঙ্গে আপোষ করে চলতে পারেনি, কখনো অন্যায় দেখে চুপ করে থাকেনি। সুবর্ণলতা সেই এক বাড়ি লোকের সামনে মুক্তকেশীর মুখোমুখি এসে দাঁড়াল, বলল, গহনা হারানোর কথায় কি বলেছেন? মুক্তকেশী তার মেজ বোমার অনেক মূর্তি দেখেছেন, কিন্তু ঠিক এই মূর্তিটি বোধহয় দেখেননি। তাই ফিকে গলায় বলেন, কি আবার বলবো? বলেননি আমি সরিয়ে ফেলেছি? মুক্তকেশী গালে হাত দেন। ওমা, শোনো কথা, তোমার জিনিস, তুমি বলে কত আহ্লাদ করে ছোট ননদকে দেবে বললে। তোমায় ও কথা বলতে যাব কেন? ছি ছি, আমি পাগল না ভূত? নিজের অভিনয় ক্ষমতায় নিজেই প্রীত হন মুক্তকেশী। সুবর্ণলতা এদিক ওদিক তাকিয়ে বলে,
তবে যে রঞ্জা ঠাকুরজি বলল। মুক্তকেশী কথাটা লুফে নেন, উদাস গলায় বলেন, তা তো বলবেই, জ্ঞাতি সত্তর যে, জ্ঞাতির মুখে এমন কথা শোভা পায়। তবে আপনি কাকে সন্দেহ করছেন? সন্দেহ আর কাকে করব বাছা, করি আমার অদেষ্টকে। গহনার জন্য এখন শ্বশুরবাড়িতে কত খোয়ার হয় দেখো মেয়েটার। হবে বললেই তো হয় না। সুবর্ণলতা তীব্র স্বরে বলে, বার করতে হবে গহনা। ওমা, বার করব কোথা থেকে? হদিশ জানি? মুক্তকেশী হদিশ জানেন না, কিন্তু মুক্তকেশীর বউ সে হদিশ বার করে ছাড়বে। মুক্তকেশীর ঘোমটা দেওয়া বউ ঘোমটা মুখে সকলের সামনে মুখ তুলে চেঁচিয়ে ওঠে, আপনার ছেলে কই, মেজ ছেলে? কি সর্বনেশে কথা, তাকে কি দরকার? আছে দরকার। তাই একবারই লোকের সামনে ডেকে কথা কইবে নাকি তুমি তার সঙ্গে? কইব, কইতেই হবে। খুদু, ডেকে আনো তো তোমাদের মেজদাদাবাবুকে। চটি জুতোর শব্দ করতে করতে বাইরের ঘর থেকে ভেতরে এলো প্রবোধ। অলস আদুরে গলায় শুধল, মা, ডেকেছ কেন গো? মা নয়, আমি। দর্জিপাড়ার গলির ওই বাড়িটায় আর একটা বাজ পড়ল। বুঝিবা এই কাজটা আরও ভয়ঙ্কর, আরও সাংঘাতিক। মুক্তকেশীর পাশ কাটিয়ে মুক্তকেশীর সামনে, এক বাড়ি লোকের সামনে, মুখের ঘোমটা কমিয়ে বরের মুখোমুখি দাঁড়িয়ে বউ তীব্র গলায় উচ্চারণ করল, মা নয়, আমি। প্রবোধের মুখটা হঠাৎ এমন পাংশু হয়ে গেল কেন? প্রবোধ হুঙ্কার দিয়ে বউকে থামিয়ে দিতে পারল না কেন? অমন বোকার মতো শিথিল গলায় কেন প্রশ্ন করল? তার মানে সুবর্ণলতা কি সত্যি পাগল হয়ে গেছে? সুবর্ণলতা কি ভুলে গেছে সে কোথায় দাঁড়িয়ে আছে, কাদের সামনে? তা নইলে কি করে সুবর্ণলতা তেমন স্বরেই বলতে পারে, মানে বুঝতে খুব কষ্ট হচ্ছে, গহনাগুলো কোথায় সরিয়েছ? গহনা? আমি? কিসের গহনা? মানে সেই গহনা? আমি কি জানি? বারে। প্রবোধের জিভ তোতলার অভিনয় শুরু করে। কিন্তু মুক্তকেশী কি দাঁড়িয়ে ছেলের এই অপমান সহ্য করবেন? তা তো আর হয় না। মুক্তকেশী কনুয়ের ধাক্কায় বউকে ঠেলে সরিয়ে দিয়ে বলেন, বাড়তে বাড়তে একেবারে যে আকাশে পা তুলেছ মেজবৌমা। কাকে কি বলছো জ্ঞান নেই? আছে, জ্ঞান ঠিকই আছে। ধাক্কা খেয়েও নিবৃত্ত হয় না সুবর্ণলতা। বলে, খুব তো মাতৃভক্ত ছেলে আপনার, মায়ের পা ছুঁয়ে দিব্যি গালুক না। ও জানে কিনা গহনা কোথায় আছে? বেশ, তাই করছি। প্রবোধ মায়ের পা থেকে হাত চারেক দূরে দাঁড়িয়ে হাত পা ছোঁড়ে, পা ছুঁয়েই দিব্যি গালছি, ডরাই নাকি? এত বড় আসপদ্দার কথা! আমি চোর? আমি গহনা চুরি করেছি? চুরি করবে কেন? সাবধান করেছ বলে সুবর্ণলতা আরো তীক্ষ্ণ গলায় বলে, পাছে পরের ঘরে দামি জিনিসগুলো চলে যায় তাই বাঁধ দিয়েছ। তোমায় চিনি না আমি? দেব বলেছি বলে যাচ্ছে তাই করনি তুমি আমায়? ধরে ঠ্যাঙাওনি? হ্যাঁ, এই চরমতম অপমানের কথা ব্যক্ত করে বসল সুবর্ণলতা। পাছে লোক জানাজানি হয়ে যায় বলে মার খেয়ে যে টু শব্দটি করে না, তার এই বলে বসাটা আশ্চর্য বই কি। এমনই ধৈর্যচ্যুতি ঘটল সুবর্ণলতার যে তার জীবনের এই লজ্জাকর গোপনীয় খবরটা এমন করে উদ্ঘাটিত করে বসল। তা সুবর্ণলতার চরিত্রে হয়তো ওইটাই ছিল পরমতম ত্রুটি। সুবর্ণলতা যখন তখনই ধৈর্যের সীমা অতিক্রম করে বসত। সেই অতিক্রম করে বসায় যে নিজেই হাস্যাস্পদ হতো, হেয় হতো, সমালোচনার বিষয়বস্তু হতো, তা মনে রাখতে পারত না। সুবর্ণলতা যে তার ননদের গায়ে হলুদের দিন গলায় আঁচল পাকিয়ে মরতে গিয়ে একটা কীর্তি করে বসেছিল, এতে কেউ সুবর্ণলতাকে মমতা করেছিল, নাকি প্রবোধকে নিন্দে দিয়ে সত্যপথে স্থির তার বউকে বাহবা দিয়েছিল? মোটেই না। সুবর্ণলতাকে শুধু ছিৎকার করেছে সবাই, কারণ সুবর্ণলতার জন্য ডাক্তার ডাকতে হয়েছিল সেদিন। কি লজ্জা, কি লজ্জা! মুক্তকেশী কেন গলায় দড়ি দেননি সেদিন, এই আশ্চর্য। আচ্ছা, বিরাজের বিয়েটা কি তবে বন্ধ হয়ে গেল? পাগল নাকি? মেয়ের বিয়ে বন্ধ হয়? মা মরলে তাকে ঘরে শেকল তুলে রেখে লোকে কন্যা সম্প্রদানটা করে নেয়, আর এ তো তুচ্ছ একটা বউ বাড়ির। তাছাড়া মরেও তো নি, শুধু কেলেঙ্কারি করেছিল। একবেলা শুয়ে পড়ে থেকেই সেরে গেল তার দুর্বলতা।
আবার তো পরদিন উঠে কাজকর্ম করতে লাগলো বিয়ে বাড়িতে। সবাইয়ের সঙ্গে খেতে বসতেও দেখা গেল মাছ লুচি নিয়ে, শুধু একটু বেশি শান্ত, একটু বেশি স্তব্ধ। কিন্তু লজ্জিত কি? আশ্চর্য, লজ্জিত হতে দেখা যায়নি কখনো সুবর্ণলতাকে। অথচ জীবনে কম কেলেঙ্কারি তো সে করেনি, বারে বারে করেছে, যখন তখন। বিরাজের বিয়ে তাহলে হয়ে গেল? তবে বুঝি নিরলঙ্কার দেহে শ্বশুরবাড়িতে গিয়ে দাঁড়াতে অনেক গঞ্জনা খেতে হয়েছিল বেচারাকে? না না, গহনাগুলো যে পাওয়া গেল শেষ পর্যন্ত, অদ্ভুত এক পরিস্থিতিতেই পাওয়া গেল। মুক্তকেশীর সেই তরঙ্গের মধ্যেই পড়ে গিয়েছিল কাপড় চোপড়ের খাঁজে। হয়তো গহনার বাক্সটায় চাবি দেওয়া হয়নি, হয়তো অসাবধানে কোনো সময় উপুড় হয়ে পড়ে গিয়েছিল বাক্সটা। ঠিক ঠিক সবই পাওয়া গেল। স্বাস্থ্যবতী সুবর্ণলতার দরুন গায়ে বড় জরির কলকা বসানো মখমলের জামা আর বেগুনি ডুরে ভারী জরিদার বেনারসি পরে সর্বাঙ্গে ঢলঢলে গহনা ঝলমলিয়ে শ্বশুরবাড়ি চলে গেল বিরাজ। চোখের জলে ভাসতে ভাসতে যাবার আগে গোপনে সুবর্ণলতার হাত ধরে কেঁদে বলেছিল, এতদিন তোমায় চিনতে পারিনি মেজবউ, কত লাঞ্ছনার কারণ হয়েছি। তুমি দেবী। সুবর্ণর চোখেও জল ছিল বইকি। চোখে জল আর মুখে হাসি নিয়ে বলেছিল, যাক, একজন তবু চিনলে আমায়, তবু মনে জানব ভূভারতে এসে একটু সার্থক হলাম। তা মনে কি আর রাখবে মেজবউকে? যা সুন্দর বর হল, পৃথিবী ভুলে যাবে। গল্পকথন বাই কল্লোল চ্যানেল আপনারা শুনছিলেন আশাপূর্ণা দেবীর লেখা সুবর্ণলতা, আজ তৃতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।